আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা পড়ব পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি। অর্থাৎ একটি পরমাণুতে ইলেকট্রনগুলো বিভিন্ন শক্তি স্তরে কিভাবে বিন্যস্ত থাকে সেটা আমরা শিখব। এবং এই ভিডিওর লাস্টে আমরা যেকোনো পরমাণুর জন্য ইলেকট্রন বিন্যাসটা আমরা পুরোপুরি করতে পারব। ইলেকট্রন বিন্যাসের জন্য ৩ টি নীতির প্রয়োজন পড়ে। একটা হচ্ছে আউফবাউ নীতি, তারপর পাউলি বা পলির বর্জন নীতি এবং হুন্ডের নীতি। কিন্তু আমরা এসএসসি লেভেলে শুধু আউফবাউ নীতিটা দিয়েই ইলেকট্রন বিন্যাসটা করে ফেলব। আর পাউলি বা পলির বর্জন নীতি এবং হুন্ডের নীতি এটা এইচএসসি লেভেলে আমাদের দরকার হবে। তো প্রথমে আসো আউফবাউ শব্দটা হচ্ছে একটা জার্মান শব্দ। এর ইংরেজি অর্থ হচ্ছে বিল্ডিং আপ, অর্থাৎ নিচের থেকে উপরের দিকে ওঠা। যে আউফবাউ নীতি অনুযায়ী একটি ইলেকট্রন সর্বপ্রথম সর্বনিম্ন শক্তি স্তরে গমন করবে, এরপর শক্তি স্তরের ক্রম অনুযায়ী বিভিন্ন শক্তি স্তর পূর্ণ করবে। অর্থাৎ এই নীতির মূল কথা কি? এই নীতির মূল কথা হলো ইলেকট্রন নিম্ন শক্তির শক্তি স্তরে নিম্ন শক্তির শক্তি স্তর পূরণ করে উচ্চ শক্তির শক্তি স্তরে যাবে। উচ্চ শক্তির শক্তি স্তরে যাবে। শক্তি স্তরে প্রবেশ করবে। এইটা হচ্ছে আউফবাউ নীতির মূল কথা। এবার আসো আমরা ইলেকট্রনের শক্তি স্তরের শক্তি কিভাবে বুঝবো। তো দেখো, দুটি অরবিটালের মধ্যে যে অরবিটালের n+l এর মান বেশি, সে অরবিটালের শক্তি বেশি হবে এবং ইলেকট্রন সেখানে পরে প্রবেশ করবে। এটা বোঝার জন্য আমাদের যে বিষয়গুলো জানতে হবে আমরা আগের ক্লাসে পড়েছি। যে অরবিটালকে এল দ্বারা প্রকাশ করা হয়, তাই না? অরবিটালকে, এবং আমরা জানি ৪ টা অরবিটাল আছে, এস, পি, ডি, এফ। এই অরবিটালের এস এর জন্য এটাকে এল দ্বারা প্রকাশ করা হয় অরবিটালকে। এস এর জন্য এল এর মান হচ্ছে 0, পি এর জন্য এল এর মান হচ্ছে 1, ডি এর জন্য এল এর মান 2 এবং এফ এর জন্য এল এর মান 3। এবং এই প্রত্যেকটা অরবিটালে একটা নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। তো এখানে ইলেকট্রন থাকতে পারবে কয়টা? আমরা আগের ক্লাসে পড়েছি যে এস অরবিটালে ইলেকট্রন থাকতে পারে 2টি ইলেকট্রন থাকতে পারে। পি অরবিটালে সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকতে পারে, ডি অরবিটালে সর্বোচ্চ 10টি ইলেকট্রন থাকতে পারে এবং এফ অরবিটালে সর্বোচ্চ 14টি ইলেকট্রন থাকতে পারে। তো এবার আসো যে আমরা এই অরবিটালগুলোতে কিভাবে ইলেকট্রনগুলো প্রবেশ করবে। আরেকবার দেখো যে প্রথম শক্তি স্তরে, মানে প্রধান শক্তি স্তরে, অর্থাৎ 1 এ কিন্তু শুধু এস থাকে। 1 এ এস থাকে, 2 তে এস থাকে এবং পি থাকে, 2 তে 2s এবং 2p থাকে, 3 তে 3টি অরবিটাল থাকে, 3s, 3p এবং 3d, এবং 4 এ 4 নং শক্তি স্তরে 4s, 4p এবং 4d এভাবে অরবিটালগুলো থাকে। তো এই অরবিটালগুলোর ভিতরে কোনটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং কোনটাতে পরে প্রবেশ করবে, এটা নির্ভর করে হচ্ছে n+l এর মানের উপরে। তো n হচ্ছে প্রধান শক্তি স্তরের সংখ্যা আর l হচ্ছে ওই যে উপশক্তি স্তর বা অরবিটালের মান। তাহলে n+l এর মান যার কম হবে সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং যার n+l এর মান বেশি হবে সেখানে ইলেকট্রন পরে প্রবেশ করবে। কারণ n+l এর মান যার কম তার শক্তি কম এবং n+l এর মান যার বেশি তার শক্তিও বেশি। তাহলে যার যার n+l এর মান কম তার শক্তিও কম।
আমরা এটাকে ওই পাশে নিয়ে যাই। যার n+l এর মান কম তার শক্তি কম। ইলেকট্রন আগে প্রবেশ করবে। ইলেকট্রন সেখানে আগে প্রবেশ করবে। আর যার n+l এর মান বেশি, n+l এর মান বেশি, সেখানে তার শক্তিও বেশি। এবং কি করবে, সেখানে ইলেকট্রন পরে প্রবেশ করবে। এবার আসো আমরা কয়েকটা শক্তি স্তরের জন্য বা কয়েকটা অরবিটালের জন্য n+l এর মান বের করব। প্রথমে দেখো 1s এর জন্য 1s এর জন্য n+l দেখো 1s এর জন্য n কত? n হচ্ছে 1, তাই না? প্রধান শক্তি স্তর 1, তাহলে 1। আর l কত? s এর জন্য l এর মান হচ্ছে 0। এই যে দেখো আমরা এখানে বের করে রেখেছি। s এর জন্য l এর মান 0, তাহলে 0। তাহলে 1s এর শক্তি হচ্ছে 1। 1 এর জন্য হচ্ছে n এর মান 1। 1 কি প্রধান শক্তি স্তর নির্দেশ করে, অর্থাৎ n এর মান নির্দেশ করে, এবং s হচ্ছে l এর মান নির্দেশ করে। তো s এর জন্য l এর মান 0, তাহলে 1 + 0 1। তারপর 2s এর জন্য 2s অরবিটালের জন্য n+l তাহলে 2 এর জন্য 2, n এর মান 2 প্লাস s এর জন্য 0, তাহলে 2s এর জন্য তোমার শক্তি হচ্ছে 2। এরপর আসো 2s এর 2 নং শক্তি স্তরে s ও থাকে এবং p ও থাকে। তো 2p এর মানটাও বের করব। 2p এর জন্য n+l হচ্ছে, তাহলে n হচ্ছে 2 প্রধান শক্তি স্তর, প্লাস l হচ্ছে উপশক্তি স্তর p। তাহলে p এর জন্য l এর মান কত? 1। p এর জন্য l এর মান 1, তাহলে 2 + 1 সমান 3। এরপর আসো 3s এর জন্য। 3s এর জন্য n+l এর মান হবে, তাহলে 3s মানে n মানে 3 এবং l হচ্ছে 0, যেহেতু s এর মান 0 এজন্য 0, তাহলে 3। এরপর 3p এর জন্য n+l এর মান, তাহলে 3 এবং p এর জন্য 1, তাহলে 3 + 1 = 4। 3d এর জন্য n+l এর মান হচ্ছে, এটা বলো কি হবে? তাহলে প্রধান শক্তি স্তর 3 প্লাস উপশক্তি স্তর d, তাহলে d এর জন্য l এর মান হচ্ছে 2, তাহলে 3 + 2 = 5। 3 + 2 = 5। তাহলে দেখো আমরা কয়েকটা মান পেয়ে গেলাম। 1s এর মান 0, 2s এর মান 2, 2p এর মান 3, আবার 3s এর মানও 3। তো আমরা এখানে বুঝলাম যে 1s আগে প্রবেশ করবে, কারণ হচ্ছে তার শক্তি কম। তারপর 2s এ প্রবেশ করবে, তারপর 3s এ, তারপর 2p এবং 3s দুইটার মান থাকে একই। 2p এর মানও 3 এবং এই 3s এর মানও 3। এই ক্ষেত্রে কোথায় ইলেকট্রন আগে প্রবেশ করবে? কারণ কি, এই 2p এবং 3s এই দুইটা শক্তি স্তরের, এই দুইটা অরবিটালের তোমার শক্তি কিন্তু সেম হয়ে গেছে। তো এই ক্ষেত্রে যে নীতিটা থাকে সেটা হচ্ছে এইটা, যে দুটি অরবিটালের n+l এর মান সমান হলে সেক্ষেত্রে যে অরবিটালের n এর মান কম হবে সেটির শক্তি কম এবং ইলেকট্রন প্রথমে সেখানে প্রবেশ করবে। তাহলে কি হবে? n+l সমান হলে n+, আমরা এটা একটু কপি করে নিয়ে আসবো।
Ctrl+C। দেখো, ২ টি অরবিটালের যদি n+l এর মান সমান হয়, n+l এর মান সমান হলে n+l এর মান সমান হলে মান সমান হলে সমান হলে যার n এর মান কম, যার n এর মান কম, n এর মান কম, মান কম, ইলেকট্রন সেখানে যাবে। ইলেকট্রন সেখানে আগে যাবে। ইলেকট্রন সেখানে আগে প্রবেশ করবে। সেখানে আগে প্রবেশ করবে। প্রবেশ করবে। তাহলে দেখো, এই যে এখান থেকে আমরা কয়েকটা বের করে রেখেছিলাম এর আগের স্লাইডে, যে কয়েকটা অরবিটালের জন্য তোমার শক্তি বের করে রেখেছিলাম। তাহলে চলো আমরা এখানে দেখি যে কোথায় ইলেকট্রন আগে যাবে এবং কোনটাতে পরে যাবে। তাহলে দেখো, 1s এর জন্য 1, তারপর 2s এর জন্য 2। তাহলে প্রথমে 1s এ যাবে। প্রথমে যাবে হচ্ছে 1s এ। প্রথমে যাবে 1s এ। এর চেয়ে শক্তি বেশি কার? 2s এর। তারপর 2s এ যাবে। তারপর কোথায় যাবে? 2p এবং 3s। 2p এবং 3s এক্ষেত্রে দেখো, দুইটারই শক্তি কিন্তু সেম। দুইটারই শক্তি সেম। দুইটারই শক্তি 3। কিন্তু n এর কি? এই 2p র n এর মান কম। 2p র ক্ষেত্রে n এর মান কম। n এর মান কম। n এর মান কম। 2p র ক্ষেত্রে n এর মান কম। তাহলে 2p তে আগে প্রবেশ করবে, পরে 3s এ প্রবেশ করবে, তাই না? তাহলে এরপর হচ্ছে 2p, এরপর হচ্ছে 3s। তাহলে 3s এর পরে 3p, 4, 3p। এরপরে কে? এরপরে 3d। আগে দেখো, আমরা আরেকটা বের করে আরো কয়েকটা বের করে রাখি। 4s। 3 এর পর কে যাবে? 4s। 4s এর জন্য l এর মান কত হবে দেখো? n+l। 4s এর জন্য 4 এর জন্য 4 প্লাস s এর জন্য l এর মান 0। তাহলে 4। তাহলে এক্ষেত্রে দেখো, 3d র চেয়ে 4s এর কিন্তু শক্তি কম। 3d র শক্তি হচ্ছে 5 এবং 4s এর শক্তি 4। তাহলে আগে কোথায় যাবে? আগে 4s এ যাবে। আগে 4s এ যাবে, তারপর 3d তে যাবে। আগে 4s এ, তারপর 3d তে যাবে। তাহলে আমরা এভাবে আরও লিখতে পারি, এভাবে বের করে করে। এরপরে যাবে হচ্ছে 4p তে, এরপরে যাবে হচ্ছে 5s এ, এভাবে যাবে। তো এটা মনে রাখার জন্য একটা যে স্ট্রাকচারটা দেওয়া থাকে, যে এভাবে, যে প্রথমে হচ্ছে 1, 1 এ থাকে s, তারপর হচ্ছে 2, 2 তে থাকে 2s এবং 2p, 2s, 2p। তারপর তৃতীয় শক্তি স্তরে থাকে s, 3p, 3d। তারপর 4 নং শক্তি স্তরে থাকে 4s, 4p, 4d, 4f। তারপর এই যেহেতু শক্তি স্তর, যেহেতু অরবিটাল 4টাই, তো এরপর থেকে এভাবেই থাকবে 5s, 5p, 5d, 5f, এভাবেই থাকে। তাহলে ইলেকট্রনটা প্রথমে 1s এ যাবে, 1s থেকে এভাবে ধরো ইলেকট্রনগুলো প্রথমে 1s পুরো করবে, তারপর 1s থেকে তারপরে 2s এ যাবে। তাহলে এই যে 2s এ যাবে। 2s থেকে তারপর 2p, 2pর পর তারপর 3s, 3s থেকে তারপর কই যাবে? 3s থেকে তারপর 3p তে যাবে। 3p তে তারপর দেখো, এই যে এই তোমার তীর চিহ্ন অনুযায়ী 4s এ আসবে। 4s এ এসে তারপর 4s থেকে তারপর এই যে এদিক থেকে আবার উপরের দিকে যাবে 3d, 4p, 5s।
এভাবে ইলেকট্রনগুলো এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে যায়। তারপর 4d 5p, তারপর হচ্ছে 4f, এই যে এভাবে ইলেকট্রনগুলো একটা থেকে আরেকটা প্রবেশ করে। তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাসের জন্য আমরা সাধারণত 30 পর্যন্ত ইলেকট্রন বিন্যাসটা করি। তাহলে আমাদের আপাতত এতটুকু মনে রাখলেই হবে। এটা মনে না রেখে এটা আমাদের মনে রাখলেই হবে। তাহলে দেখো, আমরা কি করব, ইলেকট্রন বিন্যাস করার আগে তোমার কয়েকটা এই যে n+l এর মান, শক্তির কোনটা ইলেকট্রন আগে প্রবেশ করবে বা কোনটা শক্তি কম বা বেশি, এগুলো কয়েকটা বের করব। এখানে বলা আছে 3d ও 4s অরবিটালের মধ্যে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। 3d ও 4s অরবিটালের মধ্যে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে আমরা জানি, যখন বলে যে কোনটিতে আগে প্রবেশ করবে, যার n+l এর মান কম থাকে সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে, আর যার n+l এর মান বেশি থাকে সেখানে ইলেকট্রন পরে প্রবেশ করবে। তাহলে দেখো 3d এর ক্ষেত্রে 3d এর ক্ষেত্রে n এর মান কত? 3d এর ক্ষেত্রে n এর মান হচ্ছে 3, আর l এর মান কত? l এর মান হচ্ছে d এর জন্য 2, s এর জন্য 0, p এর জন্য 1, d এর জন্য 2। তাহলে n প্লাস হচ্ছে 3 প্লাস 2 সমান 5। তাহলে ই এর জন্য 3d এর জন্য n+l এর মান হচ্ছে 5, আর 4s এর জন্য 4s এর ক্ষেত্রে n এর মান হচ্ছে 4 আর l এর মান হচ্ছে 0, l এর মান 0। তাহলে n+l তাহলে 4 প্লাস 0 4। তাহলে কোনটিতে আগে প্রবেশ করবে? আগে 4s এ প্রবেশ করবে, তারপর 3d তে প্রবেশ করবে। তাহলে অতএব 4s এ ইলেকট্রন আগে প্রবেশ করবে, 4s এ আগে প্রবেশ করবে। এভাবে আমরা সবগুলো করে ফেলবো, আগে প্রবেশ করবে। তারপর দেখো 4d ও 5s এর মধ্যে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে 4d এর ক্ষেত্রে আগে বের করব। 4d এর ক্ষেত্রে তাহলে 4d এর ক্ষেত্রে n এর মান কত? n এর হচ্ছে প্রধান শক্তি স্তর, n = 4, এবং l এর মান কত? তাহলে d এর জন্য l এর মান হচ্ছে তোমার 2। তাহলে n+l কত হবে? n+l হবে 4 প্লাস 2 = 6। আর 5s এর ক্ষেত্রে n এর মান হচ্ছে 5 এবং l এর মান হচ্ছে, s এর জন্য l এর মান কত? 0। এই l এর মানগুলো মুখস্থ রাখতে হবে। তাহলে n+l, তাহলে 5 প্লাস 0 = 5। তাহলে দেখো 4d এর শক্তি হচ্ছে 6 এবং 5s এর শক্তি 5। তাহলে 4d তে, সরি 5s এ আগে প্রবেশ করবে, 4d তে পরে প্রবেশ করবে, 5s এ আগে প্রবেশ করবে। 3p ও 4s অরবিটালের মধ্যে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে? আমরা অলরেডি বের করেছিলাম এটা। তাহলে 3p এর ক্ষেত্রে দেখো, 3p এর জন্য তাহলে n+l কত? n+l, তাহলে 3 এর জন্য 3 প্লাস p এর জন্য l এর মান কত? p এর জন্য l এর মান হচ্ছে 1, তাহলে 4। আর 4s এর জন্য n+l, তাহলে 4 প্লাস s এর জন্য 0, তাহলে 4। এক্ষেত্রে দেখো কোন নীতিটা খাটবে? যদি n+l এর মান সমান হয়, তাহলে যার n এর মান কম সেখানে ইলেকট্রন আগে যাবে। তাহলে দেখো 3p এর n এর মান কম, 3p এর n এর মান কম, n এর মান কম, তাই কি হবে? 3p তে ইলেকট্রন আগে প্রবেশ করবে, 3p তে ইলেকট্রন আগে প্রবেশ করবে, আগে যাবে। তারপর দেখো 3p ও 4s, আচ্ছা এটা তো একই দেওয়া আছে। এরপর দেখো যে তাহলে আমরা পরমাণুতে ইলেকট্রন বিন্যাসটা করব কয়েকটা পরমাণুর ক্ষেত্রে। প্রথমে দেখো
প্রথমে করব কার্বন, কার্বন 6। তাহলে কি প্রথমে যাবে 1s, 1s থাকে 2টা, তারপর যাবে 2s, এসে থাকে 2টা, তারপর 2p-তে যাবে, আর বাকি লাগে 2, 2, 4 আর 2, 6। তারপর অক্সিজেন করব, অক্সিজেন হচ্ছে 8 নম্বরে, 1s2, 2s2, 2p, আর কয়টা লাগে? 4টা লাগে, 2p4, 2p4। নিয়ন করব, নিয়ন হচ্ছে 10, 1s2, 2s2, আর 2p কত হবে? 2p হবে 10, 2p হবে 6, 10টা হয়ে যাবে। দেখো 2, 2, 4, 6, 4, 10। এবার আমরা আরেকটু বড় করব, ফসফরাস করব। ফসফরাস হচ্ছে 15, ফসফরাস হচ্ছে 15। তাহলে 1s2, 2s2, আমরা এসে 2টা করে দিচ্ছি, কারণ এসে সর্বোচ্চ থাকতে পারে 2টা, এসে থাকতে পারে 2টা, এসে একটু লিখি অরবিটাল, আর ইলেকট্রন। অরবিটাল, ইলেকট্রন, মানে কোন অরবিটালে কতগুলো ইলেকট্রন থাকতে পারে আমরা এগুলো আগে থেকে জানি, তারপর একটু লিখে রাখি। তাহলে এস অরবিটালে থাকতে পারে সর্বোচ্চ 2টা, পি অরবিটালে থাকতে পারে সর্বোচ্চ 6টা, ডি অরবিটালে থাকতে পারে সর্বোচ্চ 10টা, এফ অরবিটালে থাকতে পারে সর্বোচ্চ 14টা। আচ্ছা, তাহলে ফসফরাসের ক্ষেত্রে দেখো 1s2, তারপর 2s2, তারপর কোথায় যাবে? তারপর যাবে হচ্ছে 2p6, 2p-তে যাবে। 2p-তে থাকতে পারে সর্বোচ্চ 6টা, তারপর 3 নং শক্তি স্তরে যাবে। কারণ কি? 2 নং শক্তি স্তরে অরবিটাল 2টা, এস এবং পি, তারপর 3 নং 3s, 2টা, তারপর 3p। দেখো 2, 2, 4, 4, 6, 10, 12, আর লাগে 3টা। তারপর ক্লোরিন করব, ক্লোরিন 17, 1s2, 2s2, 2p6, 3s2, তারপর দেখো 3p কতগুলো দেব? তাহলে 2, 2, 4, 4, 6, 10, 12, 12, আর লাগে হচ্ছে 5টা, 3p5। তারপর করব হচ্ছে আর্গন, আর্গন হচ্ছে 18 নম্বরে। এগুলো হচ্ছে পারমাণবিক সংখ্যা, অর্থাৎ পারমাণবিক সংখ্যার সমান সংখ্যক ইলেকট্রন থাকে, তাই আমরা এর সমান সংখ্যক ইলেকট্রন এখানে দিয়ে দিচ্ছি। তাহলে 1s2, 2s2, 2p6, 3s2 এবং 3p6 দিলে এখানে 18টা হয়ে যাবে। এবার আসো আমরা ক্যালসিয়াম করব বা পটাশিয়াম করব। পটাশিয়াম হচ্ছে 19 নম্বরে, 19, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 18টা হয়ে গেল না? এটার মতোই 18টা হয়ে গেল। এবার 3p-র পরে কোথায় যাবে? 3p-র পরে 3d-তে যাবে না 4s-এ যাবে? অবশ্যই কোথায় যাবে? 4s-এ যাবে। কারণ কি? 4s1, কারণ হচ্ছে এই 3d এর ক্ষেত্রে শক্তি কত? 3d এর শক্তি হচ্ছে তোমার 3 আর 2, 5, আর 4s-এর শক্তি হচ্ছে 4। তাহলে 4s-এ ইলেকট্রন আগে প্রবেশ করবে, এই জন্য 3d-তে না গিয়ে 4s-এ চলে যাবে। তারপরে দেখো ক্যালসিয়াম করব, ক্যালসিয়াম 20, তাহলে 1s2, 2s2, এখানে 2s2 বাদ গেছে, 2p6, এখানে হবে 2s2, 2p6, 2s2। আচ্ছা, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তাহলে 18টা হলো, আর 2টা যাবে 4s-এ যাবে, 4s-এ যাবে 2টা। তাহলে এভাবে 3p-র পরে 3d-তে না গিয়ে 4s-এ যাবে, কারণ হচ্ছে এটা, কারণ হচ্ছে তোমার 3d এর ক্ষেত্রে শক্তি হচ্ছে 5 এবং 4s-এর শক্তি হচ্ছে 4, তাহলে 4s-এর শক্তি কম, এজন্য 4s ইলেকট্রন আগে প্রবেশ করবে। তো এভাবে আমরা পরমাণুগুলোর ইলেকট্রন বিন্যাসটা করব।
এবার আসো ইলেকট্রন বিন্যাসের কিছু ব্যতিক্রম আছে। দেখো ক্রোমিয়াম এটা হচ্ছে ২৪ নাম্বার। আমরা যদি এটার ইলেকট্রন বিন্যাসটা করি তাহলে এমন হবে ক্রোমিয়াম, ক্রোমিয়াম এটা ২৪ নাম্বারে থাকবে। অর্থাৎ ২৪ টি ইলেকট্রন আছে। তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6 তাহলে ১৮টা হলো। এবার কোথায় যাবে? 4s এ যাবে। 4s এ যাবে, তারপর 3d তে যাবে। দেখো আগে কিন্তু 4s এ যাবে। কিন্তু যখন আমরা লিখব তখন ওই যে তোমার অ্যা নাম্বারের ক্রম অনুযায়ী লিখব। মানে যদিও আগে 4s এ যাবে কিন্তু 4s টা পরেই লিখব। তাহলে 4s এ যাবে কয়টা? 4s এ যাবে ২ টা, ২ টা এবং 3d তে যাবে কয়টা? তাহলে দেখো এই পর্যন্ত হইছে ১৮ টা। ১৮ ৪ এ ২০ এবং থাকবে হচ্ছে ৪ টা, ৪ টা। কিন্তু এই ইলেকট্রন বিন্যাসটা আসলে ভুল। কেন? কারণ হচ্ছে এই যে দেখো 3D, 3D তে D তে থাকতে পারে সর্বোচ্চ ১০ টা। D তে কয়টা থাকতে পারে? ১০ টা থাকতে পারে। কিন্তু ইলেকট্রনগুলো চায় একটু স্থিতিশীল থাকতে। তো দেখা যায় ইলেকট্রন যদি 3D তে ৪ টা ইলেকট্রন না থেকে যদি ৫ টা থাকে অর্থাৎ অর্ধপূর্ণ থাকে, তাহলে ইলেকট্রন বিন্যাসটা স্থিতিশীল হয়। সমশক্তিসম্পন্ন অরবিটালসমূহ অর্ধপূর্ণ বা সম্পূর্ণরূপে ইলেকট্রন দ্বারা পূর্ণ থেকে স্থিতিশীলতা অর্জন করে। তাহলে np3 মানে p তে ৩ টা অথবা ৬ টা থাকতে চায়, d তে ৫ টা অথবা ১০ টা থাকতে চায়, f তে ১৪ টা অথবা ৭ টা থাকতে চায়। তাহলে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা এমন হবে, সঠিক ইলেকট্রন বিন্যাসটা ক্রোমিয়াম ২৪ 1s2 এটা আমরা অন্য কালার দিয়ে করে দিই। তাহলে ক্রোমিয়াম ২৪ 1s2 2s2 2p6 3s2 3p6 তাহলে 4s লিখব আর 3d লিখব। তাহলে 3d তে ৪ টা থাকার কথা ছিল কিন্তু ৫ টা হচ্ছে d তে থাকতে পারে ১০ টা। তো ১০ টা না থেকে ৫ টা থাকবে। কারণ অর্ধপূর্ণ থাকবে। যেহেতু পূর্ণ থাকতে পারছে না, এজন্য ৫ টা থাকবে এবং তাহলে তখন 4s হবে 1 এই যে মানে 4s থেকে আর একটা ইলেকট্রন কোথায় চলে যাবে? 3d তে চলে যাবে। কেন চলে যাবে? কারণ হচ্ছে 3d হচ্ছে অর্ধপূর্ণ অবস্থা। কি অবস্থা? 3d হচ্ছে অর্ধপূর্ণ অবস্থা। 3d হচ্ছে অর্ধপূর্ণ অবস্থা। অর্ধপূর্ণ অবস্থা। এটা কি? স্থিতিশীল। এটা স্থিতিশীল। এই স্থিতিশীলতা অর্জনের জন্য সবকিছুই চায় কি হতে? স্থিতিশীল হতে চায়। তো স্থিতিশীলতা অর্জনের জন্য তোমার এই 3d তে তোমার 4s থেকে একটা ইলেকট্রন 3d তে চলে আসবে। এবার আসো সেম আমরা কপারের ইলেকট্রন বিন্যাসটা করব। কপারের ইলেকট্রন বিন্যাসটা আমরা এভাবে করব। দেখো কপার হচ্ছে ২৯ নাম্বারে থাকবে। কপার ২৯ নাম্বারে। তাহলে আমরা যদি স্বাভাবিকভাবে ইলেকট্রন বিন্যাসটা করি তাহলে এমন হবে 1s2 2s2 2p6 3s2 3p6 তারপর হচ্ছে 3d তে যাবে পরে 4s এ যাবে আগে। অবশ্যই 4s এ আগে যাবে। কিন্তু আমরা 4s পরে লিখছি হচ্ছে কারণ 4 পরে থাকে এজন্য। কিন্তু আগে 4s এ প্রবেশ করবে। তাহলে 4s এ প্রবেশ করবে ২ টা। তাহলে দেখো এই পর্যন্ত হইছে ১৮ টা। ১৮ ২ এ ২০ আর থাকে কয়টা? ২৯ এর জন্য ৯ টা। কিন্তু দেখো এই যে ৯ টা, এই ৯ টা এটা স্থিতিশীল অবস্থা না। ওর চেয়ে যদি এই 4s এ একটা গিয়ে 4s থেকে একটা ইলেকট্রন 3d তে যায় তাহলে 10 হয়। অর্থাৎ এই অবস্থাটা স্থিতিশীল হয়। এজন্য কপার কি করে? কপারের ইলেকট্রন বিন্যাসটা এমন হয়। কপার ২৯ 1s2 2s2 2p6 3s2 3p6
তারপর এই 4s এ যাবে একটা এবং 3d10, কারণ এই যে এটা হচ্ছে পূর্ণ অবস্থা। এই পূর্ণ অবস্থা হচ্ছে স্থিতিশীল অবস্থা। তো এইগুলো কিন্তু আমাদের খ নাম্বারে কোশ্চেন আসে। তখন আমরা কি লিখব? তখন লিখব হচ্ছে যে কপারের 4s এ 1 টা ইলেকট্রন গিয়ে 3d তে 10 টা ইলেকট্রন যায়। কারণ হচ্ছে যেকোনো অরবিটাল চায় যে স্থিতিশীল অথবা যেকোনো অরবিটাল চায় স্থিতিশীল হতে, এবং পূর্ণ বা অর্ধপূর্ণ অরবিটাল অধিক স্থিতিশীল। তাই কপারের একটি ইলেকট্রন তোমার এস অরবিটালে না গিয়ে ডি অরবিটালে যাবে। তো এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম। এবার আসো ইলেকট্রন বিন্যাসের সহজ নিয়ম। তো আমাদের যদি তোমার বড় বড় মৌলের ইলেকট্রন বিন্যাস করতে দেয়, সাধারণত করা লাগে না। যদি আমরা চাই যে বড় বড় মৌলগুলোর ইলেকট্রন বিন্যাসগুলো করব, তাহলে আমরা কি করব? তাহলে দেখো আমরা সিম্পলি এটা একটু মনে রাখবো যে এসএস, তারপরে পিএস দুইবার, তারপর ডিপিএস দুইবার, তারপর এফডিপিএস দুইবার। তো এইটা ফলো করে আমরা খুব সহজেই বড় বড় মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করতে পারবো। এটা কিন্তু মনে রাখাও সহজ। প্রথমে এসএস লিখবো, পরে এক করে বাড়াবো, পি বাড়াবো, এরপরে ডি বাড়াবো, এরপরে এফ বাড়াবো। তাহলে প্রথমে হচ্ছে এসএস, তারপরে পিএস দুইবার, ডিপিএস দুইবার, এফডিপিএস দুইবার। তাহলে দেখো আমরা এভাবে আমরা এই লেডের ইলেকট্রন বিন্যাসটা করি। চলো, লেডের হচ্ছে 82। তাহলে দেখো আমরা এগুলো আগে লিখবো। এস, দেখে দেখে লিখবো। তারপরে এস, তারপরে পি, তারপর এস, তারপর পি, তারপর এস, তারপর ডিপিএস, ডি, তারপর পি, তারপর এস, তারপর আবার ডিপিএস, ডি, পি, এস। ডিপিএস দুইবার হয়েছে। এবার হচ্ছে এফডিপিএস, এফ, ডি, পি, এস। এর মধ্যে আমাদের হয়ে যাবে মনে হচ্ছে। তাহলে চলো আমরা নাম্বারিংগুলো করি। তাহলে এস প্রথম শক্তি স্তরতে থাকে 1s, 2s, তারপর 3, 4, 5, তারপর 6, তারপর হচ্ছে 7। পি শক্তি স্তর, পি উপশক্তি স্তর কিন্তু 2 নং শক্তি স্তর থেকে, তাই না? এজন্য পি পি দেব 2 থেকে শুরু করব। 1 নং শক্তি স্তরে পি থাকে না। তাহলে 2p, 3p, 4p, তারপর 5p, তারপর 6p। এরপর আমরা ডিটা করব, ডি। তাহলে দেখো ডি থাকে 3 নং শক্তি স্তর থেকে। তাহলে 3, তারপর 4, তারপর 5। এরপর আমরা এফ মার্কিং করব। এফ থাকে 4 নং শক্তি স্তর থেকে থাকে এফ। তাহলে এই যে 4, F4 একটা হবে। এবার আমরা ইলেকট্রনগুলো দিয়ে দেই। এসে থাকবে 2টা, পিতে থাকবে 6টা, ডিতে থাকবে 10টা, এফতে থাকবে 14টা। আমরা এগুলো আগে থেকেই জানি। দেখো তাহলে 2, 2, 6, 2, পিতে 6টা, এসে 2টা, ডিতে 10টা, 6টা, এসে 2টা, ডিতে 10টা, 6টা, 6 এসে হচ্ছে 2টা, 14টা, তারপর 10টা, 6টা, 2টা। চলো আমরা একটু গুনি। 2 2 4, 4 6 10, 12, 12 6 18, 18 2 20, 10 30, 36, 38, 48, 48 6, 48 6 তোমার হচ্ছে 54, 54, 56, 56 আর 14 হচ্ছে 56, 14 হচ্ছে 70, 70 10 হচ্ছে তোমার 80 এবং 82, 2টা লাগবে, তাই না? তাহলে আমরা এগুলো মুছে দেব। তাহলে আমরা এগুলো মুছে দেব। 6p2, 6p2, 6p2। তো দেখো এটা হচ্ছে লিডের ইলেকট্রন বিন্যাস। তো এটা করা কিন্তু খুবই সহজ, এবং এগুলোর ক্ষেত্রে আমাদের ওই যে ব্যতিক্রম নিয়মগুলো ছিল সব এসে যায় এর ভিতরে। এই যে 4s দেখো 3d এর আগে আসছে। এবার চলো আমরা সবচেয়ে বড় মৌল যেটা ওগানেসান, 118 নম্বর মৌল। আমরা জানি তোমার মৌল কিন্তু 118টা। তো 118 নাম্বার এটা ইলেকট্রন বিন্যাসটা আমরা করব। চলো তাহলে সিম্পলি আগের মতো করে সব লিখব। তাহলে কি লিখব? এস, প্রথমে এস, তারপরে এস,
তারপর পি, তারপরে এস, একটা পিএস গেল, আর একটা পিএস, পিএস, তারপর ডিপিএস, তারপর আর একটা ডিপিএস, তারপর এফ ডিপিএস, তারপর এফ ডি পি এস এবং আর একটা এফ ডিপিএস, এফ ডি পি এস। এবার আমরা শুরুতে নাম্বার দিয়ে দেব। তাহলে এস থাকে 1 থেকে 1, 2, 3, 4, 5, 6, তারপর 7, তারপর 8। আর পি থাকে 2 নং শক্তি স্তর থেকে 2, 3, 4, 5, 6 এবং 7। তারপর ডি গুলো করব। ডি হচ্ছে 3 নং শক্তি স্তর থেকে থাকে 3, 4, তারপর 5, তারপর 6। তারপর এফ করব লাস্টে। এফ কোথায় আছে? এফ হচ্ছে এখান থেকে আছে এফ। তাহলে এফ এফ কত থেকে থাকে? 4 নং থেকে থাকে, তাই না? তাহলে 4 এফ, তারপর হচ্ছে এই যে 5 এফ। তাহলে দেখো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d 10, তারপরে 4p 6, 5s2, 4d 10, 5p 6, তারপরে 6x2, তারপরে 4f 14, 5d 10, 6p 6, 7s2, 14, 6d 10, 7p 6 এবং 7p6 পর্যন্তই 118টা হয়ে যায় এখানে। আমরা যদি একটু কাউন্ট করি, 2 2 4, 4 6 10, 12, 18, 20, 30, 36, 38, 48, 54, 54 2 56, 56, এরপর হচ্ছে 14, 56, 14 হচ্ছে 70, 80, 80 6 86, 88, 88 আর 14, 88 আর 14 102, 102, 112 এবং 118। তো এভাবে কিন্তু অনেক বড় বড় মৌলের এই নিয়মটা ফলো করে অনেক বড় বড় মৌলের যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসটা করে ফেলা যায় খুব সহজেই। তো এই ছিল ইলেকট্রন বিন্যাসের A to Z। থ্যাংক ইউ এভরিওয়ান।